নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা তথ্য, একটা পরিসংখ্যান দিয়ে আলোচনা শুরু করব। আজকের আপনার রায়ের কেন্দ্রীয় চরিত্র যেটা তার শরীর মন জুড়ে যা চলছে তারই প্রতিফলন হিসেবে উপসর্গ হিসেবে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই তথ্য, সেই পরিসংখ্যানগুলো দেখব। 2011, 2016, 2019 এই 3টে বছরে বিভিন্ন দলগুলো তারা কত কি ভোট পেল সেই হিসাবটা দিয়ে আমরা শুরু করব আজকে আলোচনা। 2011 সালে তৃণমূল কংগ্রেস এই সিঙ্গুর কেন্দ্রে পরিবর্তনের গর্ভগৃহ 1,08,869টা ভোট পেয়েছিল। 2016তেও মোটামুটিভাবে সেই ভোটটাই ধরে রাখতে পারে, মাত্র 4,000 কমেছিল, 96,212। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের লিড গিয়ে দাঁড়ালো 82,748। 2011 থেকে প্রায় 18,000 ভোট কমে গেল। এই সময় যদি হিসেবটা করি বিজেপি কি হলো, তাহলে দেখতে পাবো যে একটা নিতান্তই চারাগাছ ছিল যারা 2011 সালে মাত্র 8,158টা ভোট পেয়েছিল। 2011-তে সিঙ্গুরে বিজেপি মাত্র 8,158 ভোট। 2016 তো কিছু করে উঠতে পারেনি, দাগ রাখতে পারেনি, 14,264টা ভোট পেল। 2019 সালে ওই সিঙ্গুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি ভোটের লিড নিয়ে 93,177টা ভোট পেল বিজেপি। আর এই সময় বামেরা 2011-তে 66,058টা ভোট পেয়েছিল তারা। 2016-তে ভোট বাড়ালো 75,885টা ভোট। 2019 17,632টা ভোট। বামেদের সমস্ত ভোটটা নেমে কমে গেল এবং সেই ভোট মূলত গেল বিজেপির দিকে। কেন গেল? পরিবর্তনের গর্ভগৃহে আচমকা আমরা অন্য রকমের কিছু ইঙ্গিত পেলাম কেন? অন্য কিছু আগাম ঝড়ের ইঙ্গিত কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা রেখেছিলেন, তিনি জমি ফেরত দিয়েছিলেন, তিনি যা যা করণীয় ছিল সেগুলো করেছিলেন। তা সত্ত্বেও সিঙ্গুর ধীরে ধীরে একটু মুখ ফেরানোর লক্ষণ দেখাচ্ছে কেন? কেন বিজেপির দিকে নতুন করে তাদের একটা আশার সঞ্চার যেন দেখছে তারা বিজেপির মধ্যে? কি ঘটলো? আমাদের আজকের আপনার রায় আলোচনাটা আমরা করব এই জায়গা ধরেই। এমনটা নয় যে আগামী পরশু সিঙ্গুরে ভোট আছে অতএব সিঙ্গুরটাকে আমরা কেন্দ্র করলাম। সিঙ্গুর মানে শুধু সিঙ্গুর নয়, সিঙ্গুর মানে একটা অঞ্চল, মানে একটা ভাবনা, শিল্প ভাবনা, কৃষি ভাবনা, শিল্প ভাবনা এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনার ভাবনা। সিঙ্গুর কি বুমেরাং হয়ে ফিরছে? আমাদের আজকে আলোচনা শেষ হয় সেটাই, কারণ এই 21-এর ভোটে রাজনীতি ভর কেন্দ্রে সিঙ্গুর। এবং মুখে নয়, ইস্তেহারে পর্যন্ত সিঙ্গুরে শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছে পদ্ম শিবির। শিল্পকে হাতিয়ার করে রাজ্যে ফের পালাবদলের রণনীতি তৈরি করছে বর্তমান শাসক শিবির, জোড়াফুল শিবির। চতুর্থ দফার আগে সব দলের পাখির চোখ কেন এই সিঙ্গুরে? 2011 সাল পরিবর্তন। মুখ্যমন্ত্রীর মাসনাদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছিলেন সিঙ্গুরের অধিগৃহীত জমি ফেরানো। 10 বছর পর ফের রাজ্য রাজনীতির ভরকেন্দ্র সিঙ্গুর। 2006 সালের আন্দোলনের পর্ব থেকেই সিঙ্গুর যেন হয়ে ওঠে শিল্পের প্রতীক। পরিস্থিতি এমনই যে সিঙ্গুরের দীর্ঘ আন্দোলনের ফসল ঘরে তুলেছিলেন যে মমতা, তাকেই এখন শিল্পের প্রতিশ্রুতি দিতে হচ্ছে সিঙ্গুরে। মানে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি, কৃষি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, যেটা সরকারের জমি, যেটা জনগণের জমি নয়, সেই সরকারের জমিটাকে আমি যেহেতু এখানে তৈরি করে দেবো, তাতে কিছু হাজার হাজার ছেলেমেয়ের চাকরি বাকরি হবে। আর 2 হচ্ছে আপনাদের কৃষি সম্পর্কিত সমস্ত জিনিস তৈরি হবে। মুখ্যমন্ত্রীর মমতার এই অবস্থান পরিবর্তনকেই অস্ত্র করেছে পদ্ম শিবির। সিঙ্গুর থেকে শিল্প না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতাকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। पुरानी इंडस्ट्री बंद, नई इंडस्ट्री का रास्ता बंद,
नए निवेश, बिजनेस और चाकरी की संभावनाएं मंद। सिंगूर का राजनीतिक उपयोग करने के बाद इन लोगों ने यहां के लोगों को अधर में ही छोड़ दिया। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও আক্রমণাত্মক। अमित जी, आप आज वो सिंगूर में हैं जिस सिंगूर से टाटा को भगा के ममता जी का राजनीतिक उत्थान हुआ था। आप यहाँ आके इंडस्ट्रियलाइजेशन के बारे में क्या कहेंगे? यही सिंगूर ममता जी के पतन की शुरुआत का कारण बनी। 2008 সালের 3রা অক্টোবর সিঙ্গুর থেকে টাটার কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন রতন টাটা। মমতাকে নিশানা করে বলেছিলেন, ভেবেছিলাম বুকে বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়বেন না, কিন্তু উনি তো ট্রিগারটাই টিপে দিলেন। রতন টাটা, এমিরেটস চেয়ারম্যান, টাটা গ্রুপ। ওই ঘটনার পর রতন টাটার কাছে একটি সংক্ষিপ্ত মেসেজ গিয়েছিল, স্বাগতম। পাঠিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে যিনি এখন প্রধানমন্ত্রী এবং বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে যিনি গেরুয়া শিবিরের অন্যতম কাণ্ডারি। মোদির সেই মেসেজ পেয়েই সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে ন্যানো কারখানা সরিয়ে নিয়ে গিয়েছিল টাটারা। শিল্প স্থাপনের নিরিখে দেখলে সেই সময় কার্যত জয় পেয়েছিলেন নরেন্দ্র মোদী। 34 বছরের রাজপাট খোয়াতে হয়েছিল বামেদের। রাজনৈতিকভাবে বিরাট লাভবান হয়েছিলেন মমতা। 10 বছর আগে মমতার সিঙ্গুরের সেই জীবনকাঠি কি এবার বুমেরাং হয়ে ফিরবে, নাকি ফের মমতাতেই আস্থা রাখবে সিঙ্গুর? চতুর্থ দফার সেই রায় ইভিএম বন্দি করবে সিঙ্গুরের জনতা। উত্তর 2রা মে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আলোচনার জন্যই আসলে সিঙ্গুর নিয়ে আলোচনার জন্য, আসলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই বিশিষ্ট ব্যক্তি। বিজেপির তরফে রয়েছেন অশোক লাহিড়ী, শিশির বাজোরিয়া, প্রণয় রায়। তৃণমূল কংগ্রেসের তরফে রয়েছেন দোলা সেন, ডক্টর শান্তনু সেন। সিপিআইএমের তরফে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রয়েছেন অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। অশোকবাবু, আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। আপনি IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন জায়গায় খুব উচ্চ পদে গুরু দায়িত্বের সঙ্গে কাজ সামলে এখন এই রাজনৈতিক রণাঙ্গনে এসে পৌঁছেছেন। আপনার অর্থনৈতিক দৃষ্টি দিয়ে, অর্থনৈতিক চশমাটা দিয়ে সিঙ্গুর এবং সিঙ্গুর নিয়ে আমাদের গত 15টা বছর এবং আমাদের পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কিভাবে চলছে, কিভাবে গেছে, এটা বলবেন প্লিজ। আপনাদের কাছে সিঙ্গুর কতটা ইম্পর্টেন্ট সেই জন্যে? সিঙ্গুর অতি গুরুত্বপূর্ণ জায়গা। সিঙ্গুর শিল্পায়নের একটা স্বপ্ন দেখা হয়েছিল এবং বামপন্থীরা বহুদিন পরে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে ওই শিল্পায়নের উপর জোর দিয়েছিলেন। সিঙ্গুর দেখে আমি খুব উত্তেজিত হয়েছিলাম, খুব আশান্বিত হয়েছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট যখন এলো, ওই পদ্ধতিতে মানে প্রসেসে যে গন্ডগোল ছিল সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সিঙ্গুর বিকেম এ ট্র্যাজেডি, কারণ টু রংস ডোন্ট মেক এ রাইট। পদ্ধতিতে অর্থাৎ প্রসেসে জমি অধিগ্রহণে যে গন্ডগোলটা ছিল সেটা জমি ফেরত দিয়ে ঠিক করা যায় না। কারণ আপনি একটা জিনিস ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গ অত্যন্ত জনবহুল জায়গা। আমাদের ডেন্সিটি, জনসংখ্যার ঘনত্ব বোধহয় 1000 না 1100-র মতো, সেখানে ভারতবর্ষে হচ্ছে 300 কিছু। এত জনবহুল জায়গা, এখানে শিল্পায়ন না করলে এতগুলো লোকের কর্মসংস্থান কৃষিতে সম্ভব নয়। আর এটা ট্র্যাজেডি এই কারণে বলছি যে বড় লোকেরা জমি কেনে, কৃষির জমি, তারপর ল্যান্ড ইউজটা পাল্টে ওইটাকে শিল্পায়নের জন্য কিংবা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এগুলো বানায়। এখানে কিছু গরিব মানুষ, ওদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে, এই ল্যান্ড ইউজ পাল্টেছিল। তারপর তাদের বলা যে তোমাদের দিয়ে দিচ্ছি জমি ফেরত, জমি ফেরত দিয়ে দিচ্ছি চাষবাস করার জন্য। ওই জমিতে চাষবাস হবে না। আর ওই যে সিঙ্গুরের একটা সম্ভাবনা ছিল, ওই সম্ভাবনাকে বাস্তবায়িত করা একান্ত প্রয়োজন। কি সিঙ্গুর যদি বাস্তবায়িত না করা যায়, আমি আসবো, তাইলে আমাদের শিল্পায়নে আমি আসবো। দোলা সেন, আমি আপনার কাছে যাই।
যেটা অশোকবাবু বলছেন, সিঙ্গুরে জমি অধিগ্রহণের পদ্ধতিগত ত্রুটি ছিল, অতএব সেই জায়গা থেকে বামেরা তাদের স্বপ্ন যেটা দেখছিলেন সেই স্বপ্ন থেকে ফিরে আসতে বাধ্য হন। কিন্তু যেটা মূল বক্তব্য আপনাদের বিরুদ্ধে, যে আপনারা আসলে তত্ত্বগতভাবে একটা স্বপ্নের নতুন যে অনুসন্ধান শুরু হয়েছিল সেখান থেকে সরিয়ে আবার জমির পথে, আবার পুরনোর দিকে, অতীতের দিকে মানুষকে টেনে নিয়ে গেলেন। সেটা এখন আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন, অতএব আপনাদেরকে শিল্পের উপর জোর দিতে হচ্ছে, অতএব আপনাকে সিঙ্গুরে গিয়েও নতুন করে কথা বলতে হচ্ছে। মানবেন এ কথা? প্রথমত আমি বলবো যে আশা করব সম্মানীয় অশোক লাহিড়ী, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী এবং অর্থনীতিবিদ, তিনি বা আমাদের এই 24 ঘন্টার পক্ষে অঞ্জন বন্দ্যোপাধ্যায় কেউই সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করছেন না, নিশ্চয়ই কোর্টের বিধানকে বিরোধিতা করছেন না। তো সুপ্রিম কোর্ট কিন্তু শুধু এটা বলেনি যে পদ্ধতিগত ত্রুটি, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে পদ্ধতিগত ত্রুটির কথা বলেনি, বলেছিল জমি অধিগ্রহণ বেআইনি ছিল, তাই সেই জমি অধিগ্রহণকে স্কোয়াশ করা হচ্ছে, করে সব জমিকে যার যার মালিকানায় জমি ছিল তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছে আদালত। সুপ্রিম কোর্টের 2016 রায় এটা স্পষ্ট, কোথাও বলা হয়নি শুধু পদ্ধতির ভুল, এবং তারপর আমরা নিজেরা সেই পদ্ধতির ভুলের কারণে সব স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে জমিগুলো ফেরত দিয়েছি, এমন কিন্তু নয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, শুধু না টাইম বেঁধে দিয়েছিল যে 14 দিনের মধ্যে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া করতে হবে। তো সরকারে মমতা ব্যানার্জি ছিলেন, তার উপরে বুঝতে পারছি এটা গেল, এটা গেল প্রশ্নটা অন্য। এটা আমি বুঝেছি, প্রশ্ন শিল্প সম্ভাবনা, তার একটা সমূহ বিনাশ ঘটেছিল, শিল্প নিয়ে স্বপ্ন দেখেছিল পশ্চিমবঙ্গ, সেটার সমূহ বিনাশ ঘটেছিল। আমি বুঝেছি, কিন্তু সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে ভুল রেফারেন্স দিলে আমাকে তো একটু বলতেই হবে। আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরে চলে আসি এবার। সেটা হচ্ছে, প্রথম কথা, এটা আপনারা একেবারে ভুল কয়েনেজ করছেন। কোনো কালেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শিল্প বিরোধী নই, কোনো কালেই। তখনও 2006, 7, 8, 9 সালেও আমরা 11 পর্যন্ত আমরা সিঙ্গুরে কোনো শিল্পের বিরোধিতা করিনি। আমাদের পয়েন্ট ছিল একেবারে আলাদা। খেয়াল করে দেখুন, স্পষ্ট আমাদের মত ছিল 1000 একর বহু ফসলি কৃষি জমি জোর করে অধিগ্রহণ করা হচ্ছে, তার মধ্যে মোটামুটি ভাগ হচ্ছে 600 একরের। আমি আসবো দোলাদেবী, পার্থপ্রতিম বাবু, আমি আপনার কাছে এই দোলাদেবীর এই বক্তব্যের উত্তর নেব। তবে তার আগে এই মুহূর্তে চলে যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি করোনা নিয়ে তার বক্তব্য প্রকাশ করছেন, একবার শুনে নেব। টেস্ট, ट्रैक, ट्रीट, कोविड एप्रोप्रिएट बिहेवियर और कोविड मैनेजमेंट, इन्हीं चीजों पर हमें बल देना है। और आप देखिए, अब एक विषय ऐसा आया है, मैं आप सभी मुख्यमंत्रियों से आग्रह करता हूं कि आप अपने राज्य की मशीनरी के द्वारा थोड़ा अगर एनालिसिस करें, सर्वे करें, और एक सवाल का जवाब हमें मिल सकता है क्या, मैं इसको सवाल के रूप में कह रहा हूं। होता क्या है कि इन दिनों कोरोना में, ये थोड़ा वेरिफिकेशन का विषय है, लेकिन आप भी उसको राज्य में करवा सकते हैं। पहले कोरोना के समय क्या होता था, हल्के फुल्के सिम्टम्स भी लोग डर जाते थे तो तुरंत एक्शन लेते थे। दूसरा, इन दिनों बहुत पेशेंट असिम्टोमेटिक है और उसके कारण उनको लगता है तो ऐसे ही थोड़ा जुकाम हो गया, ऐसा हो गया, कभी कभी तो वो भी नजर नहीं रहा, और उसके कारण वो परिवार में पहले की तरह ही जिंदगी जीते। পার্থপ্রতিম বাবু, আমি আপনার কাছে যাব। দেখুন, দোলা সেন কিন্তু স্পষ্ট বললেন ওরা কোনোদিনই শিল্পের বিরোধিতা করেননি। এইটা কিন্তু আপনারা বরাবর বলে এসেছেন যে তৃণমূল কংগ্রেস শিল্পের বিরোধিতা করেছে। বলুন উত্তর আপনার। প্রথমত হচ্ছে, সিঙ্গুর তো একটা নাম মাত্র। আপনি বুদ্ধদেব বাবু সরকারে আসার পর
যতগুলো শিল্পায়নের প্রচেষ্টা বামফ্রন্ট সরকার নিয়েছিল তার প্রত্যেকটা ক্ষেত্রে আত্মঘাতী ঢঙে তারা এগিয়েছেন। আপনি শালবনীতে কি হয়েছিল? শালবনীতে বুদ্ধবাবু একটা এশিয়ার লার্জেস্ট স্টিল কোম্পানি উদ্বোধন করে ফিরছেন, তারপর ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছে। কারা চক্রান্ত করেছিলেন? আজকে দিনের আলোর মতো পরিষ্কার, তারা শিল্প চাননি বিরোধীদের একাংশ ষড়যন্ত্র। আপনি নয়াচরে পেট্রোকেমিক্যাল হাব হবো, সেখানে কথা হয়েছিল এত লাখ লাখ ছেলে মেয়ে চাকরি পাবে, সেখানে দাঁড়িয়ে কারা আটকালো? নন্দীগ্রামে দাঁড়িয়ে বুদ্ধবাবু যখন বললেন যে মানুষ রাজি যদি না হয় এখানে শিল্প হবে না মানুষের সম্মতি ছাড়া, তাহলে কারা ষড়যন্ত্র করে হচ্ছে যে সেই জায়গায় হচ্ছে যে পুলিশের গুলি চালানোর কথা বলেছে। আজকে তো মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন সেই বাপ বেটার তত্ত্ব, তারা গুলি চালিয়েছে। এবার আসি সিঙ্গুরে সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য সিঙ্গুরের থেকে কিন্তু টাটা উঠে যাননি। আপনারা বহুদিন দেখিয়েছেন যে জাজমেন্ট তো এসছে তৃণমূল সরকার আসার পরে, তার আগে পর্যন্ত দেশের জমি অধিগ্রহণ আইন মেনেই শিল্প হয়েছে এবং একটা 80% হয়ে যাওয়া শিল্প তার সামনে দাঁড়িয়ে 26 দিন ধরে যে অনাচার অত্যাচার চোখের সামনে করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবু বিরোধীদের নিয়ে যতবার বসতে চেয়েছেন একবারও তারা সাড়া দেননি। আমি বলছি যে এই জায়গায় হচ্ছে যে বিরোধীদের সবচেয়ে নর্থক ভূমিকা ছিল। তারা জানতেন যে 34 বছর এই কৃষির সাফল্যের পর বামপন্থীরা যদি আবার শিল্পে সাফল্য পায়, আবার 34 বছর তাদের বিরোধী পক্ষে থাকতে হবে। এই ঝুঁকি তারা নিতে চাননি, এবং নিতে চাননি বলেই তারা আত্মঘাতী পথে এই কাজ করছেন। শিশিরবাবু এটা বুঝেই কি শিশিরবাবু, আমরা আপনার কাছে আসবো, এটা বুঝেই কি আপনারা এই পশ্চিমবঙ্গ শিল্প সিঙ্গুর এবং তৃণমূল কংগ্রেসকে মোকাবিলার জন্য এটাকে একটা বড় অস্ত্র হিসেবে নিচ্ছেন? অঞ্জনবাবু, সব থেকে আগে আমি একটা কথা বলি। দোলাদি যে কথা বললেন সুপ্রিম কোর্টের বিরোধিতা করেননি, আর উনি অশোকদার নাম নিলেন, আপনার নাম নিলেন। দোলাদি, সুপ্রিম কোর্টের বিরোধিতা করা যায় না। আর এই জিনিস যদি আপনি না জানতেন তাহলে জেনে নিন, সুপ্রিম কোর্টের মহিমাকে কেউ ছোট করতে পারে না, কোনো অ্যাপিল হয় না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এই যে সিঙ্গুরে আপনি অঞ্জনবাবু গোড়াতে যে কথা বললেন, এটা শুধু সিঙ্গুরের বিষয় না, এটা পুরো পশ্চিমবঙ্গের উন্নয়নের বিষয়। তৃণমূল 10 বছরে শুধু ওই মেলা খেলা, আর ওই মেলা খেলার মধ্যে বিশ্ববঙ্গ, আগে বলতো বেঙ্গল লিডস, তারপরও বললো বিশ্ববঙ্গ। আর যদি আমরা সব ওদের ঘোষণা তৃণমূলের যিনি অর্থমন্ত্রী কিংবা শিল্পমন্ত্রী যিনি ঘোষণা করতেন সেটা যদি যোগ করি, তার যোগ হচ্ছে 15 লক্ষ কোটি টাকার প্রস্তাব। আর 2 না 3টে বিশ্ববঙ্গ সম্মেলন কিংবা বেঙ্গল লিডসে আমাদের রাজ্যে এখন যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী উনি নিজে বলেছিলেন, ভাই বড় শিল্পের কথা আমার সঙ্গে বলো না। আজকে যে বলছেন আপনারা শিল্পের জন্য কিচ্ছু করেননি। আর যে ল্যান্ড ব্যাংকের কথা যদি WBIDCর ওয়েবসাইটে গিয়ে দেখেন, ল্যান্ড ব্যাংক ছিল স্কোয়ার ফিটেও ছিল। একটা শিল্প হবে স্কোয়ার ফিটে ল্যান্ড ব্যাংকে? আর কী সব বলতেন, এইখানে আমরা একটা ল্যাংচা হাব করে দেব। এসব এইভাবে রাজ্য চলে না। তার ফল কি হলো? মানুষ কর্মসংস্থান নেই। ডক্টর শান্তনু সেন, এই প্রসঙ্গে আপনাকে আসতে চাইছি। দেখুন, এটাই হচ্ছে বক্তব্য। সিঙ্গুর আসলে একটা প্রতীক হয়ে উঠে আসছে। আসলে সিঙ্গুর আপনাদের শিল্প নিয়ে ভাবনার একটা প্রতিমূর্ত রূপ হয়ে দাঁড়াচ্ছে। এবং লক্ষ্য করে দেখুন, সেই সিঙ্গুর কিন্তু আপনার দিক থেকে একটু একটু করে ভোটের হিসেবেও একটু একটু করে মুখ ফেরাচ্ছে এবং বিজেপির দিকে তাদের দৃষ্টি ঘুরিয়েছে। কিছুদিন কারণ থাকবে, সেটাকে বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে, ভোটের নিরিখে যদি আপনি দেখেন, ওই বামের বয়ের তলায় একটা ফুটকি যোগ করে রাম হয়েছে, ভোট কনভার্সনের জন্য এটা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা ইতিহাস তৈরি হয়েছে। মহাত্মা গান্ধীর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষ যার নাম ইতিহাসে আদি অনন্তকাল লেখা থাকবে, যিনি 26 দিন নিজের জীবন বাজি রেখে অনশন করেছিলেন। আজকে প্রথমে আমি বামপন্থী বন্ধুর কথায় আসি। আজকে বামপন্থীরা বড় বড় কথা বলছেন, যাদের আমলে 34 বছরে 56,000 কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। সেই বামপন্থী নেতাদের ঔদ্ধত্য 2006 সালে যে আমরা 235, ওরা 30 মেরে মাথা গুড়িয়ে দেবো, জোর করে 4 ফসলি 5 ফসলি জমিগুলোকে দখল করে নেব, যার বিরুদ্ধে প্রতিবারে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আলিপুরদুয়ার থেকে যে
জোড়া ফুল পদ্ম ফুলের প্রতীক পিছনে রেখে যে জনৈক ভদ্রলোক আজকে বুদ্ধ বন্দনার কথা বলছেন, এটা সূক্ষ্মভাবে প্রমাণ করে তিনি তার নির্বাচন কেন্দ্রে কতটা বামপন্থী ভোটের ওপর নির্ভরশীল। একটা কথা পরিষ্কার বুঝে নিন, আজকে মিস্টার বাজুরিয়া যে কথাটা বলছেন, একটা পরিসংখ্যান দিয়ে আমি আপনার এখানে কথা বলবো। 2019 সালের 2 বছরে সেটা আরও অবনতি হয়েছে। এই 2019 সালে নির্মলা সীতারামাইয়ার পার্লামেন্টে দেওয়া একটা উত্তর অফিসিয়াল পরিসংখ্যান যে 6.8 লাখ কোম্পানি হ্যাভ বিন ক্লোজড ইন লাস্ট 5 ইয়ার্স, যেটা হচ্ছে 36.07% অফ টোটাল 18.9 ল্যাক্স, প্রায় 19 লাখ কোম্পানির মধ্যে। আজকে 45 বছরে সব থেকে বেশি বেকার এই ভারতবর্ষে। একজন মানুষ যিনি কেটলিতে করে চা বেচতেন, তিনি পরবর্তী ক্ষেত্রে পুরো দেশটাকে তার কেটলির চা ভেবে পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। শিশিরবাবু প্লিজ আপনি প্রথমে বলুন, তারপরে দোলাদেবী খুব সংক্ষেপে খুব সংক্ষেপে দোলাদি আর শান্তনু বাবুকে একটা জিনিস জাস্ট মনে করিয়ে দিই। আমাদের অশোক লাহিড়ী মহাশয়, উনি আলিপুরদুয়ারের প্রার্থী না, উনি বালুরঘাটের প্রার্থী। যদি আপনারা এটাও না জানেন একটু বুঝে নেবেন। আমরা বিজেপির আর একটা কথা বলি, এই যে আবার আমরা বিজেপি, হ্যাঁ ঠিক আছে, এই কথা একজন বামের বলেছিলেন, ও কে, তারপর দেখা গেল বাম নেতাই নেই। এখন আপনি এই যে কথা বললেন বিজেপি প্রার্থীর হিসেব রাখেন না, ভালো কথা। 2রা মে আপনি বিজেপি প্রার্থী না, পুরো সরকার হিসেবে আপনি রাখবেন, সেটা আপনার উপর। এক কাপ কফি খাবো সবুজ আবির মেখে করবেন না। দোলাশেল আপনি প্লিজ। আচ্ছা, প্রথম কথা আমি বলবো যে পার্থপ্রতিম বাবুর জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছেন। বাংলার মানুষ পার্থপ্রতিম বাবুদেরকে আপাতত সাইড লাইনে বসতে বলেছেন সিঙ্গুর নন্দীগ্রামের পরে। যদি জবাব হয় তাহলে লোকসভার হিসেবে নিয়ে কি মানুষ আপনাদের জবাব দিয়েছেন? লোকসভার ভোটে আপনাদের সাথে বিজেপি এগিয়ে গেছে। 2011 যারা চারা ছিল তারা মহিরু হয়েছে 2019-এ। আপনি ভোটের হিসাব ধরে বলেন দোলাদেবী, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবেই। তাহলে কি মানুষ আপনার দিক থেকে মুখ ফেরাচ্ছে? ভোটের হিসেবেই উত্তর দিচ্ছি অঞ্জন বাবু। ভোটের হিসেব যদি দেখেন, 19 সালে তৃণমূলের ভোট কিন্তু বেড়েছে। তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিন্তু 16 থেকে 19-এ বেড়েছে, এবং বামফ্রন্টের সমস্ত ভোট, কংগ্রেসের সমস্ত ভোট, আপনাদের 96,000 সামথিং ভোট ছিল। 2019-এ আপনাদের 82,000 সামথিং ভোট হয়। 96,000 ছিল 2016-তে, 2019-এ হয় 82,000। অঞ্জন বাবু, আমি গোটা বাংলার পরিপ্রেক্ষিতে বলছি। গোটা বাংলায় যদি আপনি দেখেন, 16 সালের তুলনায় 19 সালে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। 43 থেকে 46% হয়েছে, 44 থেকে 46% হয়েছে গোটা বাংলায়। কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের বেশিরভাগ ভোটটা বিজেপিতে সুইচ ওভার করেছে বলে বিজেপিও কিন্তু পাল্লা দিয়ে 40%-এর ওপরে ছিল। ফলে আমাদের কিন্তু ওভারঅল বাংলায় ভোট পার্সেন্টেজ 16 থেকে 19-এও কমেনি। শিল্প, কৃষি, যে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে এ কথা সত্য। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনার রায়ে। আমাদের আলোচনা করছি সিঙ্গুরকে কেন্দ্র করে। সিঙ্গুর সত্যি সত্যি যেন একটা ছোট গল্প, রাজনৈতিক অঙ্গনে একটা ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হয়েও হয় না। 2006 থেকে 2013 এই বছরগুলো জুড়ে গোটা দেশের, বোধ হয় পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশের যাবতীয় দৃষ্টি আকর্ষণ করেছিল এই ছোট্ট অঞ্চলটা। তারপর মাঝখানের এই 2013 পরে কাটতে বছর একটু চুপচাপ, আরও একবার 2021-এর ঠিক মুখে ওই এক্সপ্রেস ওয়ে দিয়ে অসংখ্য রাজনীতির গাড়ি এবার ছুটছে। কারণ সব শিবিরের দৃষ্টি এই সিঙ্গুরের দিকে। সিঙ্গুর একটা প্রতীক, সেই প্রতীকের দিকে ছুটছে সব দল। সিঙ্গুর নন্দীগ্রামে এখন শ্মশানের শান্তি। কুটিল চিত্রনাট্যের চক্রান্ত ছিল। সম্প্রতি বিবৃতি দিয়ে কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জমি আন্দোলনের গর্ভগৃহ রাজ্য রাজনীতিতে যে এখনো সমান প্রাসঙ্গিক, তৎকালীন মুখ্যমন্ত্রীর এই বিবৃতি তার প্রমাণ। বামেরা তাকে বলেন শিল্প বিরোধী,
2011 সালে বাংলার মসনদ দখল করার পর সেই শিল্প বিরোধী তকমা ঘোচাতেই রাজ্যে শিল্প স্থাপনে একের পর এক সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিয়ম করে হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাতে মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তল থেকে শুরু করে ছোট বড় মাঝারি শিল্পপতিরা যোগ দিয়েছেন। রাজ্যের হিসেবে প্রায় 10 বছরে 10 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স চালু করেছেন মমতা। শিল্পায়নের স্বার্থে বন ধর্মঘট বিরোধী অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধীদের প্রশ্ন, প্রস্তাব এসেছে, শিল্প হয়েছে কি? আক্রমণ শানিয়েছেন রাজ্যে শিল্প স্থাপনের প্রস্তাব আটকে থেকেছে শুধু খাতায় কলমেই। দিনের আলো দেখেনি সেই সব প্রকল্প। বাম কংগ্রেস থেকে বিজেপি সব পক্ষই উদাহরণ দিয়ে প্রশ্ন তুলছেন, গত 10 বছরে একটাও বড় শিল্প এসেছে? চতুর্থ দফায় ভোটের আগে সেই তরজায় আরো সরগরম ভোটের হাওয়া। মোদী শাহরা সিঙ্গুরে এসে সিঙ্গুরের শিল্প না হওয়ার জন্য মমতাকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানিয়েছেন। এখানেই শেষ নয়, পদ্ম শিবির কটাক্ষ করে বলছে, গত 10 বছরে রাজ্যে হয়েছে শুধু তোলাবাজি শিল্প। জেলায় জেলায় তৈরি হয়েছে বোমার কারখানা। পাল্টা রাজ্যের শাসক দল বলছে, বড় শিল্প না হলেও রাজ্যে প্রচুর ক্ষুদ্র মাঝারি নতুন শিল্প স্থাপন হয়েছে। বিরোধীরা শুধু রাজনীতির জন্যই এমন কথা বলছেন। তৃতীয়বার ক্ষমতা এলে সিঙ্গুরের শিল্পের প্রতিশ্রুতিও দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শাসক বিরোধী চাপানুতরের মধ্যেই সিঙ্গুরের স্থানীয় রাজনীতিতেও এসেছে বড়সড় পরিবর্তন। আন্দোলনের গোড়া থেকেই মমতার পাশে থাকা মাস্টার মশাই এবার বিজেপির প্রার্থী। প্রতিপক্ষ বেচারা মান্না। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কাণ্ডে শিশির শুভেন্দুকে কাঠগড়ায় তোলার পর নতুন করে উজ্জীবিত বামেরাও। ফলে লড়াইয়ের ময়দানে রয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্য। সব মিলিয়ে শিল্পায়নের রাজনীতিতে শেষ হাসি কে হাসবেন, উত্তর দেবে সিঙ্গুর। অপেক্ষায় গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রণয়বাবু, আমি একটু আপনার কাছে যাবো, বিরতির আগে আপনার কাছে যেতে পারিনি। প্রণয়বাবু, সিঙ্গুর কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাই যাচ্ছে আপনাদের কাছে, এবং সিঙ্গুর আপনার দিকে মুখ ফেরাচ্ছে সেটাও দেখছি। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে সিঙ্গুরকে সামনে রেখে এই সামনের দিনগুলো আপনারা নির্বাচনে যেতে চাইছেন বোঝা যাচ্ছে, বলবেন? দেখুন, প্রথম কথা, একটু আগে ভোটের কথা হচ্ছিল, কোন রাজনৈতিক দল কত ভোট পেল তার চেয়েও বড় বিষয় হলো সিঙ্গুরের মানুষ কি পেল, পশ্চিমবঙ্গের মানুষ কি পেল। হুগলি জেলার একজন বাসিন্দা হিসেবে দলীয় কাজে আমাকে প্রায় সিঙ্গুর যেতে হয়। দোলা দেবী যে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু কৃষি জমি ফেরত পায়নি সেখানকার কৃষকরা। তার কারণ সেখানে যে ল্যান্ড ডিমার্কেশন করা সম্ভব হয়নি, কেবলমাত্র দাগ কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কৃষিকাজ হচ্ছে না। কৃষকদের মতো দুটো শ্রেণী ছিল, একটা ইচ্ছুক কৃষক, অনিচ্ছুক কৃষক। কিন্তু আজকে আপনি সিঙ্গুরে যদি যান, সেখানকার মানুষ যারা নিজেরা কৃষি জমিতে ফসল ফলাতো, তারা 2 টাকা কেজি চাল পাচ্ছে, মাসে হয়তো 1000 টাকা পাচ্ছে, ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তাদেরকে। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সিঙ্গুরের অবস্থা। আজকে মমতা ব্যানার্জি যেটা বলছেন কৃষক সিঙ্গুরে শিল্প হবে, গত 10 বছরে করলেন না কেন? সেটা যে শিল্পই হোক, সেটা কৃষি নির্ভর শিল্প, ফুড প্রসেসিং ইউনিট, তিনি করলেন না কেন 10 বছরে? কে বাধা দিয়েছিল? আজকে 10 বছর ধরে তিনি না করে 2021-এর নির্বাচনের আগে উনি বলছেন শিল্প হবে। আজকে যে শিল্পটাকে ধ্বংস করে দিলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, বুলডুজার দিয়ে একটা তৈরি কারখানাকে ভেঙে দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে নেই, যে কাজটা মমতা ব্যানার্জি করেছেন। আজকে আপনি যদি সিঙ্গুরে যান, সিঙ্গুরের মানুষ। দোলা দেবী, প্লিজ আপনি বলুন, বলুন, বলুন। প্রথমত আমি বলতে চাই, আমরা প্রথম দিন থেকে সিঙ্গুরে শিল্পের বিরোধিতা করিনি। আমাদের বক্তব্য ছিল 600 একরে যারা ইচ্ছুক চাষি যারা জমি দিয়েছেন সেখানে শিল্প হোক, আর 400 একরে যারা অনিচ্ছুক চাষি যারা জমি দেননি, দিতে চাননি, জোর করে নেওয়া হয়েছে, সেটা চাষের জন্য ফেরত দেওয়া হোক। ফলে আমরা 5 ভাগের 3 ভাগে শিল্প, 2 ভাগে কৃষি, মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষের মতকে মর্যাদা দেওয়ার কথা বলেছিলাম। দ্বিতীয় প্রশ্ন আমার, আপনারা আবার কি জটিল একটা অঙ্কের কথা বলছেন। আমার বক্তব্য দোলাদি শুনুন, আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। আমি পলাশবাবুর কাছে একবার যাই, ওকে নেওয়া হয়নি। পলাশবাবু আমার যেটা প্রশ্ন, যেটা সবার কাছে, দোলা সেনের কাছেও প্রশ্ন, ডক্টর শান্তনু সেনের কাছেও প্রশ্ন, যে রতন টাটা বলেছিলেন আমার বুকে বন্দুক ঠেকালেও আমি যাব না। তারপর যখন গেলেন তখন বললেন আসলে তো ট্রিগারটা তো টিপেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনকে কি রতন টাটার কপালে ট্রিগার টেপা হয়েছিল, নাকি পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কপালে ট্রিগার টেপা হয়েছিল?
কি বলে দেখেন এখন এতগুলো বছর পেরোনোর পর? দেখুন, আমরা বোধহয় ফান্ডামেন্টাল প্রশ্ন থেকে বেরিয়ে যাচ্ছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন এবং তার অতদিনের অনশন এবং যারা অনিচ্ছুক কৃষক তাদের যে দীর্ঘদিনের আন্দোলন, তার ফলে কিন্তু ভারত সরকার বাধ্য হয়েছিলেন যে কৃষি অধিগ্রহণ আইনটাকে বা আপনার জমি অধিগ্রহণ আইনটাকে পাল্টে ফেলতে। আমাদের বুঝতে হবে, আমাদের কৃষির যদি জমি না থাকে তাহলে আমাদের যে চাষাবাদ এবং আমাদের যে খাদ্যের সংস্থান সেটাও কিন্তু অ্যাট স্টেক থেকে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার ভাষায় বলেছিলেন, যারা কৃষি যে জমিগুলো উর্বর এবং যেখানে 3 ফসলি 4 ফসলি জমি সেইগুলোকে না নিয়ে প্লিজ আমার কথা শুনুন। ঠিকই বলেছেন আপনি। এই যে ফান্ডামেন্টাল জমি অধিগ্রহণ বিরুদ্ধে ওইরকম আন্দোলনের জন্যই এই যে আপনি আমি প্রতিদিন খাবো, আপনি আমি প্রতিদিনের খাবারটা আমার কথা শুনুন। জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই ভারত সরকার অনেকগুলো চেঞ্জ এনেছিলেন, এটা ঠিক এবং সেটা সাধারণ মানুষের স্বার্থেও হয়েছিল, ঠিক। আবার একই সঙ্গে মানুষ তারপরে একটা শিল্প সম্ভাবনা এবং সেখান থেকে কর্মসংস্থানের বিকাশ এগুলোর দিকেও যেতে চায়, সেটাও ফান্ডামেন্টাল। সে পথে কি তারপর পরবর্তী ধাপে এগোতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেতৃত্ব? সেটাই হলো প্রশ্ন। বলে দিচ্ছি এখানে দুটো বিষয় বলার আছে। এক নম্বর হচ্ছে, অনেকে বলছেন টাটাকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, টাটা যেখানে চলে গেলেন সানন্দে, এখন সেটা কটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে টাটা ন্যানো? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের যে জনঘনত্ব, তার উপর বেস করে এত একলপ্তে এতটা জমি পাওয়া সম্ভব নয়। এটা আপনাকেও বুঝতে হবে, আমাদের সকলকে বুঝতে হবে। ফলে স্বাভাবিক কারণে যেখানে জমি পতিত জমি পড়ে আছে, যেখানে ল্যান্ড ব্যাংক তৈরি করা হচ্ছে, সেই জমির ওপরেই কিন্তু শিল্প তৈরি করতে হবে। বামপন সরকার যেটা করেছিলেন, হঠাৎ করে কোন একটি জমি দেখালেন এবং সেটা পছন্দ হলো, সেখানে জোর করে নিয়ে নাও। এই যে আজকে করা হয়েছিল সেইটার জন্যই তো গন্ডগোল। ঠিক, এক্স্যাক্টলি এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সেখানে কৃষির উপর ভিত্তি করে ছোট শিল্প তৈরি করব। তার কারণ বড় শিল্প ভারতবর্ষে কোনো জায়গাতে নেই, আপনাকে বুঝতে হবে। কারণ ভারতবর্ষে সে বড় শিল্প সারা বিশ্বেই না মন্দা। সুতরাং পশ্চিমবঙ্গে ছোট এবং মাঝারি শিল্পের উপরে অশোকবাবু এই যুক্তিটা মানছেন তো? আপনারা বড় শিল্পের অশোকবাবু এই যুক্তিটা মানছেন আপনি? অশোকবাবু বলবেন, তার কিন্তু কর্মসংস্থান অনেক বেশি। দোলা দিয়ে আসবো আপনার কাছে। অশোকবাবু মানছেন এই যুক্তি? আমি যেটা বলবো, অনেক কথা হয়েছে, অনেক অপ্রাসঙ্গিক কথা হয়েছে। সিঙ্গুরে ফিরে আসি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো মানতেই হবে, এটা তো এ সম্বন্ধে কোনো সন্দেহের কারণ নেই। প্রশ্নটা হচ্ছে, তৃণমূলের যে সাংগঠনিক শক্তি ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাংগঠনিক অ্যাপিল ছিল, তাতে একটা ল্যান্ড পুলিং করে ওই কৃষকদের একসঙ্গে করে এই ভ্যালু ডিস্ট্রাকশন যেটা হয়েছে, ল্যান্ড ইউজ পাল্টে দেওয়া, আর যেখানে কয়েক টন সেই কংক্রিট ফেলা হয়েছে সেটাকে আবার কৃষির জমি করার জন্য চেষ্টা, এই প্রচেষ্টাটার সংকেত বা সিম্বলিজম সাংঘাতিক বেশি। কারণ আমার উপর অনুযোগ করলেন আমি নাকি মামের সঙ্গে আঁতাত করেছি আলিপুরদুয়ারে, সেটা অপ্রাসঙ্গিক কথা। এখন বলি, বামেদের দীর্ঘ সময়ে পুঁজিপতির কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই হয়েছে, তাতে একটা শিল্পের পরিপন্থী, বিনিয়োগের পরিপন্থী একটা কালচার তৈরি হয়েছে। তারপর যখন ওরা এতে এলেন, অন্য পথে এলেন বুদ্ধদেব বাবুর আন্ডারে, তখন এই দাগাটা খেলো পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গে এই প্রশ্ন যে জনঘনত্ব রয়েছে বলে জমি নেওয়া যাবে না, সেই আর্গুমেন্টটা, যুক্তিটা একেবারে অপ্রাসঙ্গিক। কারণ শিল্প তো রাজস্থানের মরুভূমিতে হবে না, শিল্প হবে কোস্টাল এরিয়াতে, যেখানে যাতায়াতের সুবিধা আছে, যেখানে কর্মসংস্থান হবে। অতগুলো লোক কৃষিতে থাকলে, যে যতগুলো লোক কৃষিতে থাকা উচিত তার বহুগুণ লোক যদি ওই ছোট্ট জমির ওপর নির্ভরশীল হয়, তাহলে তো দারিদ্র্য অবশ্যম্ভাবী। আর শেষ কথা যেটা আমি বলবো, এই ক্ষুদ্র আর মাঝারি শিল্পর যে কথাটা বলা হয়, পৃথিবীতে কোথাও এটা দেখিনি। একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, একটা বড় ইন্ডাস্ট্রি হবে, তার চারপাশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প হবে। কেউ গাড়ি বানাবে, কেউ ছোট শিল্প তার স্টিয়ারিং বানাবে কিংবা হর্ন বানাবে। সুতরাং আমি মনে করি যে সিঙ্গুর একটা অত্যন্ত দুঃখের মেসেজ দিয়েছে
পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্বন্ধে, এটার একটা প্রতিকার শান্তনু সেন, এরকম ডক্টর শান্তনু সেন। আমি প্রথম কথা যেটা বলবো, সেই সময় একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 1 লাখ টাকায় ন্যানো গাড়ি পাওয়া যাবে। আমরা সেই সময় যে কজন মানুষকে ন্যানো গাড়ি কিনতে দেখেছিলাম, কারোর দামই 2 লাখ টাকার নিচে ছিল না, নাম্বার 1। নাম্বার 2, আপনি এখনই দেখালেন যে স্বাগতম বলে নরেন্দ্র মোদী তাকে ওয়েলকাম করেছিলেন। পরে যখন সানন্দের সেই কোম্পানিটা গেল, আজকে আমার জানতে ইচ্ছা করছে সেই কোম্পানিটার মালিক গৌতম আদানি বা আম্বানি নয় বলেই কি আজকে সেই কোম্পানিটা লাটে উঠে গেল? আজকে ভারতবর্ষে আমাদের মাননীয় বিজেপির প্রতিনিধিরা যে কথা বলছেন, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই দুর্দশার দিন দেখতে হয়নি যে ভারতবর্ষের সমস্ত সংস্থাকে একের পর এক বেচে দিচ্ছে। আমি একটু জানতে চাইছি, আমাদের এই পশ্চিমবঙ্গে গর্বের ডানলপ কারখানা, যেখানকার বসে থাকা শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় এখনও 10,000 টাকা করে দিচ্ছেন, সেই ডানলপের মাটিতে দাড়ি বাড়িয়ে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখে গেলেন। ডানলপের মাটিতে দাঁড়িয়ে সেই ডানলপের কথা প্রধানমন্ত্রী বললেন না, যেসবের কথা প্রধানমন্ত্রী বললেন না, এক একটা এয়ারপোর্টকে আদানিকে বিক্রি করে দিচ্ছে। তার কথা, তার উত্তর ভারতবর্ষের মানুষকে দিতে হবে। তারা বড় বড় কথা ডক্টর সেন, শুনেছি আপনার বক্তব্য, শুনলাম। শিশিরবাবু আপনি প্লিজ। শান্তনুবাবু কথা শেষ করুক। দেখুন, একটা জিনিস বোঝা যাচ্ছে কি, সবাই বলছে আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। প্রত্যেক সাবজেক্টে ছাত্র পাস করলো, কিন্তু শেষে ফেল করলো কে? ফেল করলো সিঙ্গুরের জনগণ। না পেল চাকরি আর না রইল কৃষি জমি। আমি ডোলাদিকে একটা প্রশ্ন করি, ডোলাদি যখন ওই চুক্তি সই হলো রাজভবনে, তার আগে খসড়ায় ম্যাক্সিমাম পসিবল শব্দ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আর ওই ম্যাক্সিমাম পসিবল শব্দ তারপর বাদ দেওয়া হলো কি না? আর এই যে 400 আর 600 একর জমি, এই ভাগাভাগি আপনি করলেন কি করে? এটা পুরোপুরি একটা জেদ। আর ওই জেদে কার হাতছাড়া হলো? না রইল শিল্প, না এলো শিল্প, না রইল কৃষি। কিন্তু শুনুন, আমরা এখান থেকে অন্য জায়গায় যাই, তাহলে আমরা একটা খুব ছোট্ট জায়গায় আলোচনা করছি। বাংলায় 10 বছরে হলো কি, তার আগে 34 বছরে কি হলো? মানে প্রায় 5 দশকে বাংলার অবস্থা কি হলো? একটি সরকার প্রায় 2 লক্ষ কোটি ঋণ ছেড়ে চলে গেল, আর একটি সরকার 5 লক্ষ কোটি টাকা ঋণ ছেড়ে মানুষ একটা শিশুর মাথার উপর। প্রথম কথা, সিঙ্গুর থেকে টাটা চলে গেছে বলে আপনারা সবসময় তৃণমূলকে সমালোচনা করে প্রচার করতে থাকেন সকলে, কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাই যে সানন্দে গুজরাটে গিয়ে যে সেই টাটার কারখানা, গুজরাট তো মডেল গুজরাট, মিথ গুজরাট, সেখানে গিয়ে যে টাটার কারখানাটা উঠে গেল, ন্যানোর কারখানা যে উঠে গেল, সেটা ঠিকই তো, ঠিকই। আপনারা তো সোনার গুজরাট, গুজরাট মডেলকে বাংলায় নিয়ে আসবেন, আমরা সেই জন্যই ওইটা শোনাচ্ছি যে এখান থেকে শুধু উঠে যায়নি, সানন্দে গিয়েও ন্যানোর কারখানাটা উঠে গেছে, ন্যানোর কারখানাটা সানন্দে গিয়ে উঠে গেছে। আমরা বাঙালিরা ওখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে চাকরির জন্য, এখানে চাকরি নেই দিদি। আমাকে বলতে দিলে বলুন, নইলে ছেড়ে দিন। আমাকে বলতে দিলে বলুন, নইলে ছেড়ে দিন। বলুন, আপনি বলুন। ইন্টারাপশন হলে বলতে পারবো না, বলুন প্লিজ। এমনিতেই আমাকে স্টুডিওতে বসাননি, আমার খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, প্রথম কথা, আপনি বলুন, গুজরাটে গিয়ে সানন্দে গিয়ে ন্যানো কারখানা উঠে গেল কেন, এই প্রচার আপনারা করেন না। আমি এই প্রশ্ন বিজেপি এবং মিডিয়া সবার কাছে রাখতে চাই। 2, গ্লোবালি শিল্পায়নের যা পরিস্থিতি, তাতে বড় শিল্পের বদলে মাঝারি শিল্প, ছোট শিল্পের ওপর গুরুত্ব এমনিতেই বাড়ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাটা করে এই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। 3, সুপ্রিম কোর্টের রায় ছিল জমি ফেরত দেওয়ার, আমি বলছি দোলাদি যদি বন্ধ করেন তাহলে বলতে পারি। 1 মিনিট আমি শেষ করে নিচ্ছি। আমরা ফেরত দিয়েছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তাতে যদি ভুল থেকে থাকে সেই অভিযোগ সুপ্রিম কোর্টে করুন, তারা এসে বলবে আমাদের যে ভুল ছিল, তারা তো বলেনি এ কথা। আমি অঞ্জনবাবু আমি যেটা বলতে চাই, আমি এই দোলাদি বলছিলেন এই কথাগুলো, তাহলে একটা প্রশ্ন আমি বললাম যে কি এটা করা যায় না যে তাহলে যে আন্দোলন পশ্চিমবঙ্গে করলেন, তাহলে তাতে হচ্ছে যে সিঙ্গুর থেকে টাটারা উঠে গিয়ে গুজরাটে গেল কেন, তার দায় কে নেবে?
একইভাবে নন্দীগ্রামে পেট্রোকেমিক্যাল হাব হলো না, অথচ হচ্ছে আম্বানিদের পেট্রোকেম হাব ওয়েস্ট ইন্ডিয়ায় হলো, এর দায় কে নেবে? আমি সেই জায়গার থেকে যাচ্ছি এবার অন্য জায়গায়, যে আমি চাইছি, দেখুন অঞ্জনবাবু, আমি 28 বছর ধরে এই রাজ্যের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি এই ঘটনা কখনো দেখিনি যে গত 5 বছরে যা দেখছি, যে যেখানে দাঁড়িয়ে রাজ্যের 38,000 ইঞ্জিনিয়ারিংয়ের আসন, তার হাব ভর্তি হচ্ছে না একটাই কারণের জন্য, যে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি করা যাচ্ছে না। এটা আজ থেকে 10 বছরে কিন্তু হয়নি, আজকের এই কারণের জন্য বলছি যে শিল্প নেই। এবং এটা কিন্তু সিপিএম, তৃণমূল কংগ্রেস সবশেষে নিশ্চয় সবাই মিলে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারিং পড়ে লাভ নেই, কারণ শিল্প নেই। এবার এটাই বুঝতে হবে শিল্প নেই কারণ কি। বুদ্ধদেব বাবু যে পথে হাঁটছিলেন, আমি জাস্ট শেষ করি আমার কথাটা বলবো। আমার কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই কারণে, যে কারণে রাজ্যে শিল্প হচ্ছে না সেটা আপনারা আইডেন্টিফাই করেছেন, যে সেখানে দাঁড়িয়ে যে তোলাবাজিটা হয়েছে, তো তোলাবাজিটা সবচেয়ে বেশি হয়েছে। বলেনি ভাই, একটা মিনিট বলেনি, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। আমি আবার বলছি যে এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে বুঝতে হবে এবং স্বীকার করতে হবে এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবী জুড়েই ঘটনা ঘটছে, সারা ভারতবর্ষ জুড়েই ঘটনা ঘটছে, আর আপনারা আঙুল তুলছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে। এই ফান্ডামেন্টাল প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। দ্বিতীয় কথাটা, অশোক বাবুকে আমি সম্মান জানিয়ে বলি, আমি বলছি আমাকে সম্মান জানিয়ে বলি, আমি নিজে গুজরাটে গেছিলাম, সুরাতে গেছিলাম, একটি গবেষণার কাজে, সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় দেখেছি যারা ওখানে কাজ করছেন, যে মানুষের কাজ করছে তারা ওই ছোট শিল্পে কাজ করেন। বেশিরভাগ মানুষ যারা জামা কাপড়ের ব্যবসা প্রণয় বাবু, আমি দোলা দিয়ে আপনাকে আসবো, তার আগে প্রণয় বাবুর কাছে যাচ্ছি। প্রণয় বাবু, আপনি কি মনে করেন এখনো আসলে একটা ফান্ডামেন্টাল মিস্টেকের মধ্যে দিয়ে আমরা চলেছি? আমরা এখনো এ রাজ্য সেটা কোন শিল্প পথে গেলে উন্নয়নের একটা মানচিত্র দেখতে পাবে, সে ব্যাপারে আমরা সবাই কনফিউজড। আপনি মনে করেন সেটা? দেখুন, দোলা দেবী যেটা বলছেন যে মাঝারি শিল্প হয়েছে, আমি খালি বলবো পশ্চিমবঙ্গের যে কোনো একটা জায়গার নাম বলুন, একটা মাঝারি শিল্প হয়েছে যেখানে 1000 কর্মসংস্থান হয়েছে। এই যে বলেন না মাঝারি শিল্প, একটা খালি নাম বলুন, অন্তত গুগল ম্যাপে আমরা দেখে নেব। দ্বিতীয় কথা হচ্ছে ফান্ডামেন্টাল এটাই যে আজকে বিটেক এমটেক পাস ছেলে মেয়ে থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে কেবলমাত্র কর্মসংস্থানের জন্য। যখনই পশ্চিমবঙ্গের কথা উঠে তখন সারা পৃথিবীর পরিসংখ্যান দেন। আগে এটা কেন বলেন না যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের শিক্ষিত পরিযায়ী শ্রমিক কেন অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে হচ্ছে? আজকে কেন গুজরাটে যেতে হচ্ছে, মহারাষ্ট্রে যেতে হচ্ছে, কর্ণাটকে যেতে হচ্ছে? একটা সময় সিপিএম বলেছিল অটোমেশন অ্যান্টিনেশন, কম্পিউটার ঢুকতে তারা দেয়নি, তার জন্য একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। আজকে কম্পিউটার হাবগুলো ব্যাঙ্গালোরে তৈরি হলো, চেন্নাইয়ে তৈরি হলো, হায়দ্রাবাদে তৈরি হলো, পশ্চিমবঙ্গের মেধাকে যেতে হচ্ছে সাউথে। আর এই তৃণমূল কংগ্রেস এসে গতকাল ওই ক্ষুদ্র মাঝারি শিল্পের নামে পশ্চিমবঙ্গের ইউথ কিন্তু এই প্রশ্ন করছে। প্লিজ বলবেন ডক্টর শান্তনু সেন। ডক্টর শান্তনু সেন, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো। প্রথম কথা, সকলের ইনফরমেশনের জন্য, যে আজকের দিনেও দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সারা ভারতবর্ষের জাতীয় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের থেকে 1.1% বেশি, নাম্বার 1। নাম্বার 2, ভারতীয় জনতা পার্টি যারা সিঙ্গুরের কথা বলছে, যাদের কোনো মৌলিক নীতিই নেই, যারা নীতিভ্রষ্ট একটা রাজনৈতিক দল, যারা বলে যে তাদের দলে নাকি 75 বছরের ওপরে হলে কেউ ক্যান্ডিডেট হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে চলেন, বুঝতে পারছে যাদের শুরুতেই মৌলিক নীতিভ্রষ্ট একটা রাজনৈতিক দল, তাদের মুখে এসব নৈতিকতা শুনতে মানুষ চাইছে না। এবং সিঙ্গুরের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথা বলছেন, কোনো যুক্তি নেই, কোনো আপনাদের কাছে। অঞ্জন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। বলুন বলুন বলুন। আমি হ্যাঁ দোলা সেন, আপনি প্লিজ। আচ্ছা, উত্তর হচ্ছে, আমার যেখানে থামলাম সেটা হচ্ছে যে এই শিল্পায়নের পরিস্থিতিতে আজকে পশ্চিমবাংলায় যেটা 11 সালের আগে ছিল, পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ 77 লক্ষ শ্রমদিবস নষ্ট হতো শুধু স্ট্রাইকের জন্য, ধর্মঘটের কারণে। এখন গত 10 বছরে ধর্মঘটের কারণে একটিও শ্রমদিবস নষ্ট হয় না। শিল্পায়নের ক্ষেত্রে শিল্প পরিস্থিতি তৈরি করার জন্য
ইন্ডাস্ট্রিয়াল হারমোনির জন্য এটা অত্যন্ত ভালো উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আমাদের পক্ষ থেকে এটা সমস্ত শিল্পপতিরাও মানেন। আশা করি এখন আপনার সময় এটা গেলে 100 দিনের আর কাজে হচ্ছে প্রচুর মানুষ তারা রোজগার করছেন। এটা কি মাঝারি খুব ভালো শিল্পটা কথা? কোথায় হয়েছে একটু বলবেন? আমি আসবো। প্রণয়বাবু, আপনি যখন বলছিলেন তখন আমি একটাও কথা বলিনি। যে গোটা প্রণয়বাবু, আপনি যখন ভারতবর্ষের চেঁচাচ্ছিলেন তখন আমি একটাও কথা বলিনি। কোথাও শিল্প সম্ভাবনা তেমন দেখা দিচ্ছে না। আমি আবার এমএসএমই সেক্টরে পশ্চিমবঙ্গ আমি স্পষ্ট এটা বলবো কনসেন্ট্রেট করে একটা যে উন্নয়নের সিঙ্গুরে দেখাচ্ছে। শুধু নয়, আপনি বলেন মাঝারি শিল্পটা কোথায় হয়েছে একটু বলুন, জায়গার নামটা বলুন। মাঝারি শিল্পটা কোথায় হলো, জায়গার নামটা বলুন। অধিগ্রহণ করে আমরা কারখানা চালাবার অনুমতি চেয়েছি, বিজেপি সরকার সেই অনুমতি দেয়নি। অশোক বাবু প্লিজ আপনি জায়গার নাম বলতে পারছেন না। সবাই শেষ করুন, তারপর অশোক বাবু প্লিজ আপনি না, আপনি বলুন প্লিজ, আপনি বলুন। আমি আচ্ছা, সবাই বলা হয়ে গেলে তারপর আমি বলবো। প্রথমত হচ্ছে যে শিল্পের এই মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের উপর যে জোর দেওয়া হচ্ছে খুব ভালো কথা, কিন্তু মিনিয়েচারাইজেশনের একটা সীমা রয়েছে। আমি ওই লেক টাউনে যাওয়ার সময় দেখি বিগ বেনের মিনিয়েচার একটা ভার্সন আছে, আইফেল টাওয়ারেরও একটা কোথায় দেখেছি। ইন্ডাস্ট্রি ওরমভাবে হয় না। ইন্ডাস্ট্রি আমি কোথাও দেখিনি পৃথিবীর যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের উপর খালি দাঁড়িয়ে আছে। আর প্রণয়বাবু যেটা বললেন যে 1000 লোকের একটা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, যেখানে 1000 লোক নিয়োজিত হয়েছে, যেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, একটা মডার্ন টেকনোলজির সঙ্গে জিনিস উৎপাদন হচ্ছে। আমি পশ্চিমবঙ্গে জানি না, হয়তো আমার জ্ঞানের অভাব, কিন্তু প্রশ্ন হচ্ছে খুব সহজ যে পশ্চিমবঙ্গে সবকিছু ছোট হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা আইটির কথা বলি, ইনফরমেশন টেকনোলজি। আমি একটা নম্বর দেখছিলাম, ভারতবর্ষের যে আইটির এক্সপোর্ট, তার মধ্যে পশ্চিমবঙ্গের শেয়ার হচ্ছে মাত্র 2%। আমাদের কি পশ্চিমবঙ্গের এই অবস্থা হবে? আমাদেরই ইঞ্জিনিয়াররা, আমাদেরই সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্য জায়গায় যেয়ে কাজ করছে। পশ্চিমবঙ্গের আইটি এক্সপোর্ট খালি 2% কেন হবে? তা আমার বক্তব্য হচ্ছে বড় শিল্প আনতেই হবে। জমি পাওয়া যাচ্ছে না, জমি যদি আমরা দুর্নীতি ছাড়া, ইট ক্যান বি এ উইন উইন সিচুয়েশন। কৃষকদেরও লাভ হবে, শিল্পায়নও হবে, কর্মসংস্থানও হবে। দুর্নীতি যদি না থাকে, ল্যান্ড পুলিং করে কৃষকদের সমবায় হবে, ওদের বলা হবে তোমাদেরই জমি। আপনারা যদি ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গে, সিঙ্গুরে কারখানা করবেন? আপনারা সিঙ্গুরে কারখানা ডেকে আনবেন, শিল্প করবেন? আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি তো জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি হয়ে কোনো দিতে পারবো না, কমিটমেন্ট দিতে পারবো না, কিন্তু আমার যেটুকু ধারণা, বলুন। এটা ভারতীয় জনতা পার্টি কেন, যে কোনো পার্টি এলে পশ্চিমবঙ্গের উন্নতির স্বার্থে সিঙ্গুরকে আবার জীবিত করতে হবে। সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে বলতে হবে পশ্চিমবঙ্গ ইজ ওপেন ফর বিজনেস। শুধু ওই মেলা করে হবে না। আমরা দেখেছি এমওইউ হতো আগে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। চালাবার অনুমতি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার সেই অনুমতি দেয়নি। যেসব ডানলপ আমরা অধিগ্রহণ করে চালাবার অনুমতি চেয়েছি, যেসব ডানলপ আমরা অধিগ্রহণ করে চালাবার অনুমতি চেয়েছি, কেন্দ্রীয় সরকার সেই অনুমতি দেয়নি। 16 সাল থেকে 21 সাল, 5 বছর। এর কি উত্তর দেবেন বলুন তো আপনারা? যেসব ডানলপ আমরা চালাবার অনুমতি চেয়েছি, যেমন ভাবে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বার্ন স্ট্যান্ডার্ড, ব্রেথওয়েট এবং এদেরকে বাঁচিয়েছিলেন যেসব ডানলপকে, সেরকম আমরা চালাবার অনুমতি চেয়েছিলাম, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। 5 বছর ধরে অনুমতি দেওয়া হয়নি। আপনারা মেট্রো ডিয়ারি চালালেন না কেন? বিক্রি করলেন কেন? কাটমানির জন্য? মেট্রো ডিয়ারিটা বিক্রি করলেন কেন? কাটমানির জন্য? আপনারা যদি চালাতে পারেন মেট্রো ডিয়ারি কেন বিক্রি করলেন? অঞ্জন বাবু একটু বলবো। 100% এফডিআই করেছেন কোল ইন্ডিয়া। অঞ্জন বাবু একটু বলবো। কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টারটা বিএসএনএল তুলে দিয়েছে। রেল থেকে ফের রেলটাকে ভুলে বেচে দিয়েছেন। রেল থেকে ফের
সেল থেকে বিএসএনএল ডোলাদি বেচে দিয়েছেন। ডোলাদি আপনি রেল আপত্তি থেকে করছিলেন যখন সেল আমি থেকে বললাম, BSNL বেচে এখন আপনি দিয়েছেন। আমার কথা শুনবেন? রেল থেকে সেল ডোলাদি সেল থেকে বিএসএনএল বেচে দিয়েছেন। ডোলাদি রেল থেকে ভেল সেল থেকে বিএসএনএল বেচে বলুন দিয়েছেন। প্লিজ বলুন। কিনলোটাকে একটু বলুন না, সবই তো বেঁচে দিল। ডোলাদি এইসব ভুল বোঝাচ্ছেন কেন? রেল কি বেচে বলুন, রেলের আমার কি সময় শেষ হয়ে বেচা গেছে। হয়েছে আমার অনুষ্ঠান শেষ করতে হবে। ডোলাদি চট ডোলাদি করে একটু একদম মিথ্যে বলবেন না, শেষ করেন প্লিজ। ডোলাদি মিথ্যে কথা বলবেন না। যেসব ডানলপ চালাবার অনুমতি দেননি, আমি জীবনেও কখনো মিথ্যে কথা বলি না। আপনি মুখ সামলে কথা বলবেন, আমি কখনো মিথ্যে কথা বলি না। তাহলে যেসব তাহলে ডানলপ ডোলাদি চালাবার রেল অনুমতি দেননি, রেল কে থেকে বেচেছে? ভেল, কি সেল থেকে রেলের কি বিএসএনএল জিনিস বেচে বিক্রি হয়েছে? দিয়েছেন। ডোলাদি একটু বলুন না, 100% ডোলাদি একটু বলুন না। আপনি যে কথা আমার বলছেন সময় শেষ। আপনাকে দর্শককে বলতে হবে। রেলের কি সময় শেষ। নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আসলে সিঙ্গুর হোক বা অন্য কোথাও, কৃষি হোক বা শিল্প, ফাইনালি আমরা এইভাবেই পরস্পরের বিরুদ্ধে কলহ করে যাচ্ছি। একটা সমগ্র জাতি, আমরা আমাদের নিজের ভবিষ্যৎ, নিজের উন্নয়ন রেখা, নিজের উন্নয়ন পথ, নিজের পরবর্তী প্রজন্মের জন্য সম্ভাবনার দ্বারগুলোকে খুলবার জন্য পরস্পরের সঙ্গে আলোচনার বদলে আমরা ক্রমাগত কলহের মধ্যে জড়িয়ে যাচ্ছি। আর তারই মধ্যে দিয়ে ভোট আসছে, ভোট যাচ্ছে, আসবে, আবার আসবে, আবার একটা রায় বেরোবে। আমরা দেখতে থাকবো কোন রাজনৈতিক দল কিভাবে আমাদের সামনের দিনগুলোকে খুলে দাঁড় করায়। ততক্ষণ চলতে থাকবো, আপনার রায় তৈরি করতে থাকবো। সঙ্গে থাকুন 24 ঘন্টা।